আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক। শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে, যুক্তরাষ্ট্র। রাশিয়ার সীমান্তে 40,000 সেনা মোতায়েন পোল্যান্ডের। তাইওয়ান প্রণালী দিয়ে প্রথমবার যাত্রা করল চীনের নতুন বিমানবাহী রণতরী। ইসরায়েলের হামলা হুমকির মুখে গাজানগরী ছেড়েছেন 2 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি ওআইসির আহ্বান। এইদিকে 10 দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি। এরপর জানিয়ে দিব নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন। ভিডিওটির সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক। বিতর্কিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব কট্টর ইসরায়েলপন্থী ছিলেন। এছাড়া প্রায়শই ইসলাম ধর্ম এবং মহানবীকে নিয়ে কটূক্তি করতেন তিনি। তার ইসরায়েলপন্থী এবং ইসলামবিদ্বেষী বক্তব্যগুলো নিয়ে একটি প্রতিবেদন করেছে মিডল ইস্ট আই নামের মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, কার্ক খ্রিস্টান সভ্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আমেরিকান জীবনধারার সমর্থক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রকে নিয়ে নিজের ভিশন ব্যাখ্যা করার সময় প্রচণ্ড ইসলাম বিদ্বেষী ভাষা ব্যবহার করতেন। যেমন একবার কার্ক বলেছিলেন, তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে মুসলিমদের আজানের ধ্বনি শুনুক। কার্ক বলেন, আধ্যাত্মিক লড়াই পশ্চিমে আসছে। আমাদের আমেরিকান জীবনধারাকে চ্যালেঞ্জ জানাতে ওকবাদ বা মার্ক্সবাদ ইসলামের সঙ্গে মিলিত হচ্ছে। এছাড়া কার্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার সময় অত্যন্ত আক্রমণাত্মক এবং বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করেছিলেন। কার্ক কট্টর ইসরায়েলপন্থী ছিলেন। গাজায় গণহত্যার পরও ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি নিজেকে একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান জায়োনিস্ট হিসাবে পরিচয় দিতেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতি আমার সমর্থন প্রকাশের জন্য আমার বুলেটপ্রুফ জীবন বৃত্তান্ত যথেষ্ট। আমি ইসরায়েলের ধর্মগ্রন্থ ভিত্তিক ভূমির অধিকারে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ভবিষ্যৎবাণীর পূর্ণতায়। আমার জীবন ইসরায়েলে পরিবর্তিত হয়েছিল। এমনকি প্রয়োজনে কার্ক ইসরায়েলের জন্য লড়াই করতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন। শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচির মধ্যে কায়রোতে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, শুধু কথাই নয়, প্রকৃত পদক্ষেপেই আসল বিষয় প্রমাণিত হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল হাদাদকে বলেন, আমরা ইরানের কাছ থেকে কাজ দেখতে চাই, শুধু প্রতিশ্রুতি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ করতে থাকবে। এদিকে ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য 2015 সালের পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়ার আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহারের চাপ বাড়িয়েছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা, যা নতুন পরিদর্শন পুনরায় শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচলাবশ রয়ে গেছে। ইরান এখনও 60% সমৃদ্ধ করা 400 কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুদ ধরে রেখেছে, যা আরও কিছু কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল পর্যায়ে নিয়ে গেছে। রাশিয়ার সীমান্তে 40,000 সেনা মোতায়েন পোল্যান্ডের। বেলারুশ রাশিয়া সীমান্তে 40,000 সেনা পাঠিয়েছে পোল্যান্ড। বেলারুশে শুরু হওয়া জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর মহড়ায় বেলারুশের সঙ্গে যোগ দেয় রাশিয়া।
মহড়ায় আগামী দিনের শত্রুদের ঘায়েল করার বিভিন্ন কলা কৌশল ঝালিয়ে নেবে দুই দেশের সেনারা। বুধবার রাতে টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে পোলিশ জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক বলেন, বেলারুশে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাত 2025 মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করেছে, সেখানে 30,000-এরও বেশি সৈন্য অংশগ্রহণ করেছে। টমসিক বলেন, জাপাত 2025-এর পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে পুলিশ এবং ন্যাটো সৈন্যের প্রয়োজন। রাশিয়ান এবং বেলারুশিয়ান মহড়াকে আক্রমণাত্মক বলে মনে করা হয়। এখান থেকেই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। অতএব পুলিশ সেনাবাহিনী এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে আমাদের সীমান্তে প্রায় 40,000 সৈন্য থাকবে। টমসিক আরও বলেন, 9-10 সেপ্টেম্বর রাতে রাশিয়ান ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি জাপাত 2025 সামরিক মহড়ার সঙ্গে যুক্ত। মঙ্গলবার থেকে বুধবার রাতে 19টি ড্রোন পোল্যান্ডে অনুপ্রবেশ করে এবং যেগুলো হুমকি স্বরূপ ছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়। রাশিয়ান ড্রোন পোল্যান্ডের সীমান্ত লঙ্ঘনের একদিন পর ক্রেমলিন কথা বলেছে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডে গুলি করে ভূপাতিত করা ড্রোনগুলো রাশিয়ান সামরিক বাহিনীর বলে অস্বীকার করেছে। এদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ড্রোন দ্বারা পোলিশ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। ইইউ পররাষ্ট্র প্রধান কাজা কালাস 27টি সদস্য দেশের পক্ষে একটি বিবৃতি জারি করেছেন। এতে ইইউ পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন, এটি রাশিয়ার একটি আক্রমণাত্মক এবং বেপরোয়া কাজ যা ইইউ নাগরিকদের সুরক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ। তাইওয়ান প্রণালী দিয়ে প্রথমবার যাত্রা করল চীনের নতুন বিমানবাহী রণতরী। সংবেদনশীল তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান। শুক্রবার 12 সেপ্টেম্বর বেইজিং জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা এবং প্রশিক্ষণ মিশন পরিচালনার জন্য এই যাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে চীন সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এতে পূর্ব এশিয়ার কিছু সরকার হতাশা প্রকাশ করেছে, যদিও চীন জোর দিয়ে বলেছে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ। চীনের দুটি বিমানবাহী রণতরী জাহাজ চালু ছিল, লিয়াওনিং ও শানডং। নতুন রণতরী ফুজিয়ান বর্তমানে সমুদ্রে পরীক্ষামূলকভাবে চলছে। শুক্রবার চীনের নৌবাহিনী জানিয়েছে, আন্তঃআঞ্চলিক পরীক্ষা চালানো বিমানবাহী রণতরীটির নির্মাণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তবে সংবেদনশীল তাইওয়ান প্রণালী দিয়ে রণতরীটির ট্রানজিট একটি শক্তিশালী সামরিক শক্তি এবং তার বাইরেও একটি সামুদ্রিক সুপার পাওয়ার হিসেবে চীনের উত্থানের ইঙ্গিত। এমনটাই বলছেন সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো কলিন কো। তিনি বলেন, এটি চীনের নতুন সামরিক শক্তিকে আরও জোরদার করার এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের কাছে একটি সত্যিকারের সংকেত পাঠানোর জন্য হতে পারে। শুক্রবার তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য যৌথ গোয়েন্দা এবং নজরদারি উপায় ব্যবহার করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তারা 3টি চীনা নৌবাহিনী জাহাজ চিহ্নিত করেছে, যারা বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের প্রায় 200 কিলোমিটার উত্তর-পশ্চিমে জলসীমায় দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হচ্ছে। একটি বিবৃতিতে তারা বলেছে, জাপান ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স প্রথমবারের মতো ফুজিয়ান বিমানবাহী রণতরীটিকে শনাক্ত করেছে। জাপান জুলাই মাসে বলেছিল, চীনা সামরিক তৎপরতা তাদের নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। গত আগস্টে একটি বার্ষিক হুমকি মূল্যায়নে জাপান চীনা বিমানের অনুপ্রবেশের কথা উল্লেখ করে। চীন বলেছে, শুক্রবার একটি উপকূলরক্ষী নৌবহর দিয়াওইউ দ্বীপপুঞ্জের আঞ্চলিক জলসীমার মধ্যে টহল দিয়েছে। জাপানের তথ্য অনুযায়ী গত বছর জাপান শাসিত দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজগুলোর রেকর্ড 355 বার যাত্রা করেছে। ইসরায়েলের হামলা হুমকির মুখে গাজা নগরী ছেড়েছেন 2 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের তীব্র হামলা ও হুমকির মুখে গাজা নগরী ছেড়ে দক্ষিণের দিকে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গতকাল গাজা উপত্যকায় ফিলিস্তিনের গাজা নগরীর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র হামলা চালিয়ে সেখানকার একের পর এক এলাকা দখল করা হচ্ছে। নগরী ছেড়ে চলে যেতে বলা হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলের হামলা ও হুমকির মুখে সাম্প্রতিক দিনগুলোয় 2 লাখ বাসিন্দা গাজা নগরী ছেড়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, গাজানগরীতে হামলা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক দিনগুলোয় মোট 2 লাখ ফিলিস্তিনি শহর এলাকাটি ছাড়তে বাধ্য হয়েছেন। গাজানগরী ও এর আশপাশে 10 লাখ ফিলিস্তিনি বসবাস করেন বলে ধারণা করা হয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গত মাস থেকে উপত্যকার উত্তরে গাজানগরী দখলে অভিযান শুরু করে তারা। গত সপ্তাহে সেখানকার 3টি এলাকা সেজাইয়া, জেইতুন ও
ও তুফাহে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার তারা দাবি করেছে নগরীর 40% এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। ইসরায়েলের অভিযান শুরুর পর 23 মাসে তুলনামূলক অনেকটাই অক্ষত ছিল গাজা নগরীর নাসের এলাকা। সংঘাতের শুরুর দিকে সেখানে ইসরায়েলি স্থলবাহিনীর উপস্থিতি দেখা গিয়েছিল। এরপর গত বুধবার এলাকাটিতে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলা হয়, তাতে বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন এলাকাটির বাসিন্দারা হামলা নিয়ে তীব্র শঙ্কার মধ্যে রয়েছেন। নাসের এলাকার বাসিন্দা আবু আহমেদ বলেন, প্রায় 2 বছর হয়ে গেছে আমরা কোনো বিশ্রাম নিতে পারিনি, কোথাও স্থায়ী হতে পারিনি, ঘুমোতে পারিনি। গতকাল ছোট ছোট সন্তান নিয়ে পরিবারসহ পালাচ্ছিলেন আবু আহমেদ। তিনি বলেন, এই যুদ্ধের চারপাশে আমাদের জীবন ঘুরছে, এক এলাকা থেকে অন্যত্র পালাতে হচ্ছে। আমরা আর এটা নিতে পারছি না, ক্লান্ত হয়ে পড়েছি। তবে হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা গাজানগরী ছাড়বেন না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান তেড্রস আধানোম গেব্রেয়াসুস। এক বিবৃতিতে তিনি বলেন, গাজানগরীর 1 লাখ মানুষকে ইসরায়েলের নির্ধারিত করা কথিত মানবিক এলাকায় চলে যেতে বলা হয়েছে। এই নির্দেশে WHO শঙ্কিত। গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি। এদিকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গাজা জুড়ে হামলা চালিয়ে অন্তত 22 জনকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে গাজা নগরীর 11 জন রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 23 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,63,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি OICর আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। OICর পক্ষ থেকে এক বিবৃতিতে জাতিসংঘে তুরস্কের দূত আহমেদ ইলদিজ কাতারে ইসরায়েলের অযৌক্তিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। ইলদিজ বলেন, কোনো সন্দেহ নেই যে এই কাপুরুষোচিত কাজ আন্তর্জাতিক আইনের নিয়মাবলী এবং অবশ্যই জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন, কারণ এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য উভয়ের জন্যই একটি প্রকাশ্য হুমকি। তিনি ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েলের পদ্ধতি ও চলমান প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করেছেন। ইলদিজ বলেন, কাতারে যে কোনো আগ্রাসন যা তার নিরাপত্তার জন্য হুমকি, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই অন্যায্য সশস্ত্র শক্তি ব্যবহারের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছি। কাতারে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার ওপর তিনি জোর দেন। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। এইদিকে 10 দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি 10 দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী শান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে তাকে স্বাগত জানান। শুক্রবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও টিভি। জারদারির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু, সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে। এরপর জানিয়ে দিব, নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ, সিগদেল ও জেনজির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির ব্যাপারে সবার সম্মতি মেলে। শুক্রবার 12 সেপ্টেম্বর নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। আজ স্থানীয় সময় রাত 9টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশটিতে সরকার শূন্যতা দূর হতে যাচ্ছে। খবর NDTV ও টাইমস অফ ইন্ডিয়ার।
সুশীলা কার্কি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের একটি অংশ তার নাম প্রস্তাব করে। এএফপি জানায়, টানা সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ২০০৮ সালের মাওবাদী যুদ্ধ শেষ হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ অর্থনৈতিক সংকট ও তরুণদের বেকারত্বই এই সংকটের মূল কারণ। বিশ্ব ব্যাংকের তথ্যমতে নেপালে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রতি ৫ জনের একজন বেকার, আর মাথাপিছু আয় মাত্র $১,৪৪৭। যুব আন্দোলনের নেতারা বলছেন, তারা একটি নতুন নেপাল গড়তে চান। ২৪ বছর বয়সী আন্দোলনকারী জেমস কার্কি বলেন, আমরা পরিবর্তনের জন্য লড়ছি। আশা করি সেনাবাহিনী আমাদের কথা শুনবে।